আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ইবিআইবাসী। এক সপ্তাহ পর আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হলাম বাংলা দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাস নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বলতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সমাস এই টপিকটা কতটা কঠিন, এটা আমাদের ছাত্রছাত্রীদের মনে কতটা ভীতি সৃষ্টি করে এটা তোমরা জানোই। তবে আমি বলি কি, সমাজটা এত কঠিন না। সমাজ অনেক বেশি সোজা একটা টপিক, সিম্পল একটা টপিক, এবং সেটাকে যদি সিম্পল পর্যায়ে নিয়ে যেতে হয় তবে খুব মন দিয়ে ক্লাস করতে হয় বা বুঝতে হয়। তো আমি চাইবো যে তোমরা ক্লাসটাতে যুক্ত হবা খুব দ্রুত, এবং আমি তোমাদেরকে একটু দেখি যে ক্লাসের সাউন্ডটা ঠিক আছে কিনা। হবা খুব দ্রুত। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে, ফ্রেমিংটা ঠিক আছে। তো আমি তোমাদের সামনেই আসি, তোমরা একটু যুক্ত হও, তারপরে ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। লাবিবা আছে আমাদের সাথে, ঝুমু, তারপরে সাদিয়া, তারপরে আম, মাওয়া আছে। মাওয়া বলছে কেমন আছি। খুব একটা ভালো নাই, শরীরটা খুবই খারাপ। আমাদের সাথে শাহনাওয়াজ আক্তার আইডি থেকে লাবিবা। লাবিবা খুব সুন্দর একটা আর্ট করছিল গতদিন। তারপরে আমাদের সাথে সাজাদ আছে, স্বরূপ আছে, অভিষেক আছে। অভিষেক ইবিআই ওয়ানেও ছিল, রেগুলার ক্লাস করতো। আমাদের সাথে রিমি আছে। ওকে, আসো এক এক করে সবাই আসো। আমরা ধীরে 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 বোঝার চেষ্টা করব এবং এই চ্যাপ্টারটাকে খুব ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করব, ঠিক আছে? আম, কি ব্যাপার, আজকে কি ক্লাসে কোনো ছেলে নাই? আমাদের সাথে জাওয়াদ আসছে। এক জাওয়াদ আরেক জাওয়াদরে ডাক দিছে। নাজমুস সাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিয়াম, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আমাদের সাথে তাসফির, প্রথম ক্লাস। ওকে, ঠিক আছে। আমি তোমাদের সামনে উপস্থিত হওয়ার আগে আমাদের কি করতে হবে? আমাদের একটু মেনশন দিতে হবে, তাই না? তো আমি আমার আইডি থেকে তো আর মেনশন দিতে পারবো না, আমি এফটির আইডি থেকেই মেনশন দিই। এক মিনিট, তোমরা ততক্ষণে যুক্ত হও। শরীরটা আসলে ভালো না, শরীরটা খুবই খারাপ, হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারবা তোমরা। আহ, এক মিনিট, এই তো পাইছি। আসো। আর মূল কথা হলো ভিজেই ছিলাম বৃষ্টিতে। ওকে, তাহলে এভরিওয়ান তো দিয়ে দিছি, শুরু করব আমরা। আসো, আজ আমরা যেটা পড়বো, নোট কন্টেস্টের রেজাল্ট পাবলিশ করি নাই, এখনো করতে পারিনি। তবে আমি এই যে এই 3 দিনের ভিতরে, আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মানে এই উইকেটটা এই উইকে দিয়ে দিব। গত উইকে ঘোষণা করছিলাম বিদ্রোহী, এই উইকে ঘোষণা করবো আরেকটা, ঠিক আছে? ওকে, সবাই আসো, রেডি? আসো। সমাস। তো আজকে ক্লাসে একটা ক্যাপশন দিয়েছি, দেখছো? যে নবম দশম শ্রেণীর বেসিক থেকে বা বই বিশ্লেষণ করব। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি, তোমরা একটু ভালো মতো শিখে নাও, সময় বেশি নাও, ভালো মতো শিখে নাও। হ্যাঁ, মানে একদম যেটাকে বলা হয় জিরো বেসিক। হ্যাঁ, জিরো বেসিক, এই জিরো বেসিক থেকেই শুরু করো। জিরো বেসিক থেকেই পড়াটা শুরু করো। দরকার পড়লে সমাসের উপরে 1 সপ্তাহ বেশি ক্লাস করো। হ্যাঁ, তাও জিরো বেসিক থেকে শিখো। কারণ তোমরা যারা এইচএসসি 25, একটু বলি, তোমরা যারা আমার সাথে এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচে আছো, তারা সবাই নতুন বইটাতে পরীক্ষা দিছো। হ্যাঁ, এইচএসসি 25 আর এইচএসসি 26, তোমরা কিন্তু বাংলা ভাষার যে ব্যাকরণ বইটা, আমার পাশে কি আছে বইটা? আমার পাশে কি বইটা আছে? হ্যাঁ, আছে। এই যে তোমরা এই বইটা পড়ে আসছো, তোমরা 2 ব্যাচই এই বইটা পড়ে আসছো। এই বইটা যখন লঞ্চ করলো আমাদের শিক্ষা বোর্ড থেকে, তখন সিলেবাসের একটু পরিবর্তন হয়েছিল।
বা সমাসের একটু পরিবর্তন হয়েছিল। যারা এইচএসসি 24 মানে এসএসসি 22 সালে পরীক্ষা দিছে তাদের বইটার সাথে তোমাদের এই বাংলা ভাষার ব্যাকরণ বইটার অনেক ডিফারেন্স ছিল। এই বইটাকে আরো শর্ট অ্যান্ড সিম্পলেস্ট ওয়েতে তারা প্রকাশ করছে। যেহেতু তোমরা দুই দুই ব্যাচই একই বই পড়ছো, তাই আমার পড়াতে কোনো অসুবিধা হবে না তোমাদেরকে। হ্যাঁ, তো এই সমাস পড়ানোর টাইমে আমি দুইটা রেফারেন্স বই নিচ্ছি। একটা রেফারেন্স বই হচ্ছে ধরো কি নিতে পারি বলো তো, একটা রেফারেন্স বই 9-10-এর ব্যাকরণ বইটা, 9-10-এর ব্যাকরণ বইটা এবং 11-12-এর অক্ষরপত্র বইটা, অক্ষরপত্র বইটা। আর আরেক লেয়ারের জন্য আমরা নিচ্ছি হচ্ছে অভিযাত্রী। হ্যাঁ, জাস্ট কোয়েশ্চেন সলভ করার জন্য অ্যাডমিশনের অভিযাত্রী। ঠিক আছে, এটা নিব হচ্ছে আমরা অ্যাডমিশনের জন্য। তো এই তিনটা হচ্ছে রেফারেন্স বই। সমাস পড়ার টাইমে আমরা এই তিনটা বই ব্যবহার করব। তার ভিতরে মনে রাখবা এই বইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বই। এই বইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বই, অক্ষরপত্র বইটা অ্যাকচুয়াল বই। আর এটা আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আমি ব্যবহার করব, আর এইখান থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন নিব আমরা। হ্যাঁ, অ্যাডমিশন কোয়েশ্চেন, এই হচ্ছে আমাদের কাজ। এই তিনটা বই, কারোর এই তিনটা বই সংগ্রহ করতে হবে না। যাদের যে বই আছে সেই বই রাখতে পারো। এই বইয়ের যত ম্যাটেরিয়াল থাকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। এবার আসো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার শুরু করা যাক আজকের পড়াটা। তাহলে আমরা একটু এইখান থেকে আসবো, একদম জিরো বেসিক থেকে। একেবারে কোন বেসিক? জিরো বেসিক। একটু দেখো দেখো ব্যাকরণ এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলের ভিতরে পার্থক্য অত একটা নাই। ব্যাকরণের তো পার্থক্য থাকে না, ব্যাকরণ তো সেম, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, চাকরি হোক, একই ব্যাকরণ আমরা পড়ি। হ্যাঁ, কিন্তু যেটা দেখা যায় যে ছোট শ্রেণীর বইগুলোতে একটু কম জিনিস থাকে, বড় শ্রেণীর বইগুলোতে একটু বেশি জিনিস থাকে। যেমন এই সমাসের বইতে মানে 9-10-এর সমাস, এটা মাত্র 4 পেজ। অক্ষরপত্র বইটা 24 পেজ, 20 পেজ বেশি, 6 গুণ বেশি। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরো, একই জিনিস দেখবা, একই জিনিস। কাহিনী কি জানো? এই 24 পেজ কেন হয়েছে? এখানে এত পরিমাণ উদাহরণ আছে যে উদাহরণটা বিচিত্রাতেও পাবা না, যে উদাহরণটা অভিযাত্রীতেও পাবা না। এ কারণে এটা বড় হয়ে গেছে। তাহলে শুরু করা যাক। আসো, সমাস প্রথমে নাম ভাঙাই। এই নামটা আমরা একটু ভাঙাবো। এই যে এই নামটা, তোমরা যদি বাংলা ভাষায় দেখো, বাংলা ভাষায় সমাস বলে কোনো শব্দ নাই, কারণ এটা বাংলা ভাষার শব্দ না, এটা সংস্কৃত শব্দ। এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। ঠিক আছে, এটা একটা সংস্কৃত শব্দ। এবার আসো, এটাকে যদি বিশ্লেষণ করি, এটার অর্থটা কি দাঁড়াবে? এটার অর্থটা তোমরা সবাই জানো যে সমাস অর্থ মিলন। দেখো, সমাস অর্থ মিলন। যেহেতু মিলন বলছে, তার মানে আমাদের শরীরে তো তখন একটা উত্তেজনা এসে পড়ে। ভাই মিলন, বিয়ে হবে এখন আমার, এই হবে এখন আমার। না ভাই, তোর বিয়ে হবে না। হ্যাঁ, তুই আমার মতোই থাকবি। তোর কি হবে? তুই কার মিলন ঘটাবি? তুই পদের মিলন ঘটাবি। কিসের? পদের। পদের মিলন। সমাস মানে কি? মিলন। কিসের মিলন? সমাস মানে হচ্ছে পদের মিলন। সমাসের আরো অর্থ আছে, সে অর্থ কি? এক পদীকরণ। এক পদীকরণ। ঠিক আছে, এক পদীকরণ। সমাসের অর্থ কি? সমাসের অর্থ হচ্ছে এক পদীকরণ। আচ্ছা, এটা একটু মনে রাখবা। সমাসের অর্থ আর কি হতে পারে? সমাসের অর্থ হতে পারে সংক্ষেপণ। সংক্ষেপণ। সমাসের অর্থ কি হতে পারে? সংগ্রহ। এই প্রত্যেকটা জিনিসই সমাস এর অর্থ। সমাস এর অর্থ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সমাসের অর্থ। দেখো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে কইরো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কইরো, তাহলে মিলন আসবে। জীবনে মিলন হবেই। ঠিক আছে, জীবনে মিলন হবেই, সেটা তোমার জীবনে হোক বা সমাজের জীবনে হোক, মিলন আসবেই। এইবার একটু আমার সাথে একটু মনোযোগ দাও। আমরা অ্যাকচুয়াল ডেপথ থেকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সমাস শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, এই যে সমাস,
এই শব্দটাকে একদম যদি আমি পোস্টমর্টম করি, তাহলে এই শব্দটাকে ভাঙালে আমি তিনটা জিনিস পাবো। কি কি? প্রথমে পাবো হচ্ছে সম, প্রথমে পাবো সম, ঠিক আছে, সম। এটা কি? এটা একটা উপসর্গ। আচ্ছা, তারপর যে মেইন জিনিসটা পাবো প্রকৃতিটা, সেটা হচ্ছে অস, সেটা হচ্ছে অস, এই প্রকৃতিটা পাবো। আচ্ছা, এরপরে আমরা কি পাবো? অ পাবো। এই তিনটা মিলে সমাস শব্দটা গঠন হয়েছে, যেখানে এই সম, হ্যাঁ, এই সম মানে কি জানো? একত্র। এই সম মানে একত্র। যদিও উপসর্গের তো কোনো অর্থ থাকে না, তাই না? তো এই যে অর্থটা তৈরি করে দেয় সেটা হচ্ছে একত্রীকরণ, একত্রীকরণ। হুম। আচ্ছা, অস এটা একটা ধাতু। ধাতু মানে কি? ক্রিয়াপদের মূল অংশ। ওকে। আচ্ছা, এইটার অর্থ হচ্ছে হওয়া, এক হওয়া। কিসের এক হওয়া? তাহলে এবার তোমরা বলো তো, সমাস মানে যে আমরা পড়লাম এক হওয়া, তাহলে এটা কিসের এক হওয়া, কিসের একত্রীকরণ? এটা হচ্ছে শব্দের একত্রীকরণ। ভালো মতো একটু দেখো, শব্দের একত্রীকরণ, শব্দের, ঠিক আছে, শব্দের একত্রীকরণ। তাহলে এইটা হচ্ছে একদম জিরো বেসিকে গঠিত শব্দ। এখন অ্যাডমিশনের জন্য দুইটা ইনফরমেশন একটু পড়ে রাখবা, যে সমাস কি ধরনের শব্দ। তাহলে তুমি অ্যান্সারটা দিবা, সমাস হচ্ছে সাধিত শব্দ, সাধিত শব্দ। সাধিত শব্দ মানে কি? এটা কিন্তু কোনো মৌলিক শব্দ না। তো সাধিত শব্দ কয়েক ধরনের হতে পারে, উপসর্গ সাধিত শব্দ বা প্রত্যয় সাধিত শব্দ। তো এটা তো উপসর্গ এবং প্রত্যয় দুইটারই সাধিত শব্দ। কারণ কি? এখানে উপসর্গ যেমন আছে, এখানে প্রত্যয়ও আছে, এখানে ধাতু আছে। তাহলে একটা অ্যান্সার আমি বলে দেই, এটা আসবে যে সমাস হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয়। এখন কৃৎ প্রত্যয়টা কি? তোমরা জানো যে মূল শব্দের পরে যে অর্থহীন শব্দাংশ বসে সেটাকে প্রত্যয় বলে। তাহলে এটা কোন প্রত্যয়? এটা কৃৎ প্রত্যয়। কেন? কারণ ধাতুর পরে যে প্রত্যয়টা হয় সেটা কৃৎ প্রত্যয়, হ্যাঁ, আর শব্দের পরে যে প্রত্যয়টা হয় সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে এই বেসিকটা কোনো একটা অংশে তোমরা লিখে রাখো। ওকে। তাহলে আমরা সমাস এর একেবারে জিরো, সাদিয়া অনেকদিন পর, হ্যাঁ, সমাসের একেবারে জিরো বেসিকটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, একেবারে জিরো বেসিক যেটাকে বলে। এইবার একটু আমার সাথে মিলাও, দেখো। আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে বলি যে সমাসের আলোচনাটা ব্যাকরণের কোন বিষয় বা কোন ব্যাকরণের কিসের মধ্যে পড়ে? সমাসটা আমরা আলোচনা করি কিসের মধ্যে? আমরা জানি যে ব্যাকরণের কয়েকটা আলোচ্য বিষয় আছে। তোমরা কি জানো সেটা? তোমাদেরকে আমি একটু লিখে দিই, হ্যাঁ। একদম ব্যাকরণ ভালো মতো পড়তে হবে আমাদের। সায়েন্স হোক, কমার্স হোক, এইগুলা তো তোমার পড়তেই হবে। দেখো, আমি তোমাকে বলি, ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা? এটার অ্যান্সার যদি তোমাদের কাছে চাওয়া হয়, তোমরা কি কেউ অ্যান্সার দিতে পারবা? বলো তো, ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা? মৌলিক বিষয় কয়টা? প্রত্যেকটা ভাষার ব্যাকরণে, শুধু বাংলা ভাষায় না, মৌলিক বিষয় কয়টা? বিষয়, সেটা ইংরেজিতেও কিন্তু হতে পারে। বলো তো, ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা? কেউ কি বলতে পারবা যে ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা? আমার মতে সবারই পারা উচিত। বলো কি? বলো তো কি? আমি তোমাদেরকে বলি, ব্যাকরণের মৌলিক বিষয়ের ভিতরে ফার্স্টে কি পড়ে দেখো তো? সাউন্ড বা ধ্বনি। কয়েকটা ধ্বনি মিলে কি হয়? একটা শব্দ হয় বা ওয়ার্ড। কয়েকটা ওয়ার্ড মিলে কি হয় বলো তো? একটা সেন্টেন্স হয়। আর কয়েকটা মানে সেন্টেন্সের যে পরের পার্টটা সেটা কি? অর্থ। সেই পরের পার্টটা কি? অর্থ বা মিনিং। তাহলে ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা? ব্যাকরণের মৌলিক বিষয় হচ্ছে চারটা। কি কি বলো? ব্যাকরণের মৌলিক বিষয় চারটা। কি কি চারটা? বলো, যেটা বললাম অ্যান্সার দাও। প্রথমটা হচ্ছে ওয়ার্ড, সরি, প্রথমটা হচ্ছে সাউন্ড। হ্যাঁ, সাউন্ড প্রত্যেক ভাষার, তাই আমি ইংরেজিতে লিখে দিচ্ছি সাউন্ড। তারপরে কি? ওয়ার্ড। সাউন্ডের পরে ওয়ার্ড, ওয়ার্ডের পরে আমরা জানি সেন্টেন্স। তবে সেন্টেন্সটা তখনই শুদ্ধ হবে যখন সেটার ভিতরে একটা মিনিং থাকবে। তার মানে ব্যাকরণের মৌলিক বিষয় চারটা। মৌলিক বিষয় হচ্ছে চারটা। বিষয় তো না, এটাকে আমরা বলবো মৌলিক অংশ চারটা। মৌলিক অংশ, মৌলিক অংশ চারটা। আর বলতো, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণের আরেকটা প্রশ্ন তোমাদের আটকায় দিবে যে ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়, মৌলিক আলোচ্য বিষয়, যে ব্যাকরণ কয়টা বিষয় নিয়ে আলোচনা করে, এর বাইরে ব্যাকরণ আলোচনা করে না। মৌলিক আলোচ্য বিষয় কয়টা? এখন তোমরা কিন্তু এগুলা বলতে পারবা, এগুলা তোমরা পড়ে আসছো।
বলো তো কি? এক হচ্ছে ধ্বনি তত্ত্ব, এক হচ্ছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, আরেকটা কি বাক্য তত্ত্ব, আরেকটা কি অর্থ তত্ত্ব। এটা আমরা পড়ছি না? এটা কি পড়ে আসছো না তোমরা? বলো তো। হ্যাঁ, একটা হচ্ছে আমি যদি তোমাদেরকে লিখে দিই, একটাকে বলবো আমরা ফোনোলজি, একটাকে কি বলবো? একটাকে বলবো হচ্ছে আমরা ফোনোলজি। এটা শুধু বাংলা ভাষার ব্যাকরণে না, এটা যে কোনো ভাষার ব্যাকরণে। একটা হচ্ছে ফোনোলজি, আরেকটা হচ্ছে মরফোলজি, আরেকটা হচ্ছে মরফোলজি, মরফোলজি। ঠিক আছে, এর জন্য আমি ইংলিশে লিখে দিচ্ছি কারণ প্রত্যেকটা ভাষায় সেম জিনিস, মরফোলজি। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে সিনটেক্স, আরেকটা হচ্ছে সিনটেক্স, তার মানে এই যে সিনটেক্স, আরেকটা কি সিমেন্টিক্স। আচ্ছা, সিমেন্টিক্স। ওকে, তাহলে এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা পার করলাম, ব্যাকরণের কি পার করলাম? আলোচ্য বিষয়। এগুলা থেকে না একটা করে প্রশ্ন থাকেই। দেখো, এইগুলার জন্য আলাদা তো তোমাদের কোনো টপিক নেই, তাই আমি এটা পড়াই দিলাম, একটু খেয়াল করো। এই যে ফোনোলজিকে বলা হয় ধ্বনি তত্ত্ব, ধ্বনি, বাকযন্ত্র, উচ্চারণ, এগুলা নিয়ে আলোচনা হয় এই বিষয়টার মধ্যে। মরফোলজি কি? মরফোলজি মানেই হচ্ছে রূপ বা শব্দতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব, যেখানে এই সমাস নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, সমাস, শব্দের গঠন, শব্দের উপাদান, এগুলা নিয়ে আলোচনা করা হয় মরফোলজিতে। সিনট্যাক্স মানে কি? বাক্যতত্ত্ব, বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয় এই সিনট্যাক্সে। অর্থতত্ত্ব, এটা অর্থতত্ত্বের ভিতরে বাগধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, এই জিনিসগুলা পড়ে। ঠিক আছে, তাহলে একটু এদিকে আসো, একটু এবার এদিকে আসো, বলো তুমি আমাকে। আমরা জানি যে সমাস মানে কি? সমাস মানে হচ্ছে মিলন, সমাস মানে মিলন। আর আমরা আরো জানি যে সন্ধি মানেও মিলন, সন্ধি মানেও কি? সন্ধি মানেও হচ্ছে মিলন। দেখো, সমাসেরও মিলন আছে, সন্ধিরও মিলন আছে। ধিক্কার জানাই আমি তোমাদের, তোমাদের কি বিবাহ হচ্ছে না? সন্ধিও বিয়ে করে ফেললো, সমাসও বিয়ে করে ফেললো। এখন আমাকে একটা কথা বলো, দুইটার অর্থই যদি মিলন হয়, তাহলে দুইটাই কি এক জিনিস? তোমরা খালি একটু বলো তো, যে দুইটাই কি এক? হ্যাঁ, দুইটাই কি এক জিনিস? একটু আমাদেরকে বলো। একদম জিরো বেসিকে কিন্তু ধরছি, হ্যাঁ, সাজানো গোছানো পড়া। বলো তো, দুইটাই কি সেম জিনিস? দুইটাই কি সিমিলার জিনিস? হতে পারবে কখনো? হতে পারবে না। কেন দুইটা সিমিলার জিনিস না? একটু দেখো, সন্ধি আলোচনা কিসের মধ্যে পড়ে? সন্ধির আলোচনা হয় হচ্ছে ফোনোলজিতে বা ধ্বনি তত্ত্বে। সন্ধির আলোচনা হয় ধ্বনি তত্ত্বে। তার মানে সন্ধি কিসের মিলন? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি কিসের মিলন? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, ধ্বনির মিলন। ঠিক আছে, আচ্ছা, এবার একটু আমাকে বলো, সমাস কিসের মিলন? সমাস অ্যাকচুয়ালি শব্দ বা পদের মিলন। সমাস কিসের মিলন? সমাস হচ্ছে পদের মিলন, পদের মিলন। তাহলে সমাসের আলোচনা হয় কোন বিষয়ে? এই মরফোলজিতে বা রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। কোথায় হয়? শব্দতত্ত্বে, শব্দতত্ত্বে। হ্যাঁ, শব্দতত্ত্বে। উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিই, দেখো, উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিই। সমাস মানেও মিলন, সমাস মানেও সংগ্রহ, সমাস মানেও সংক্ষেপ করা, সন্ধি মানেও সেম কথা। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, আমি যেই চেয়ারটায় বসি সেটা কি? সিংহাসন, সিংহাসন। এই একটা শব্দ, এই একটা শব্দকে যদি আমি বিশ্লেষণ করি, একটা শব্দকে যদি আমি বিশ্লেষণ করি, আমি দুইটা জিনিস পাবো। দেখো, আমি যদি সমাসের নিয়ম অনুসারে বিশ্লেষণ করি সমাস, তাহলে আমি পাবো কি জানো? যে সিংহ, সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। হ্যাঁ, আসন, সিংহ চিহ্নিত আসন। একটু খেয়াল করো, এইটাকে যদি আমি বিশ্লেষণ করি কিসের নিয়ম অনুসারে? সন্ধির নিয়ম অনুসারে, তবে আমি কি পাবো? বলো তো কি পাবো? আমরা পাবো সিংহ যোগ আসন, সিংহ যোগ আসন। হ্যাঁ, আসন। একটু খেয়াল করো, এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় এক দুই, এই যে এক, এই যে দুই, এই যে তিন, এই তিনটা কি মিলছে? পদ মিলছে। হ্যাঁ, তিনটা পদ মিলে একটা পদে পরিণত হয়েছে। এইটা হচ্ছে সমাসের কাজ। সমাস কিসের মিলন ঘটাইছে? পদের মিলন ঘটাইছে। এবার একটু দেখো সন্ধি কিসের মিলন ঘটাইছে? সন্ধি দেখো, সিংহ, এখানে অধ্বনি আছে একটা, আর এখানে একটা আ ধ্বনি আছে। তো আমরা কি জানি যে স্বরে অ যোগ স্বরে আ, এই ধ্বনিটা মিলে হয় আ ধ্বনি সন্ধির নিয়ম অনুসারে। তাহলে সন্ধি কিসের মিলন ঘটাইলো? সন্ধি মিলন ঘটাইলো হচ্ছে ধ্বনির, সমাস মিলন ঘটাইলো হচ্ছে শব্দ বা
পদের। এতটুকু তো আমরা বুঝতে পারছি। এখন একটু খেয়াল করো, এদের আরেকটা জিনিস আছে, এই দুইটাই গতি বাড়ায়। সন্ধি, সন্ধি, হ্যাঁ আমি একটু বলি, সন্ধি ও সমাস, সমাস, এই দুইটাই হ্যাঁ গতি বাড়ায়, গতি বাড়ায়। তবে কিসের গতি বাড়ায় এই দুইটা, এই প্রশ্নটা কিন্তু থাকে। কিসের গতি বাড়ায় জানো? এই যে সন্ধি, এটা শব্দকে গতিশীল করে, শব্দকে গতিশীল করে, গতিশীল করে। আর এই যে সমাস, এটা বাক্যকে গতিশীল করে, বাক্যকে গতিশীল করে, করে। যেমন আমি যদি বলি আমি সিংহ চিহ্নিত আসনে বসি, বাক্যটা অনেক বড় হয়ে গেল না? কিন্তু আমি যদি বলি আমি সিংহাসনে বসি, বাক্যটাকে আরো গতিশীল বানিয়ে দিলাম না? আমি যদি বলি বিদ্যা আলয়, বিদ্যা আলয়, আমি এটা না বলে যদি বলি বিদ্যালয়, দেখো বিদ্যালয়, তার মানে শব্দকে গতিশীল করলো কে? বিদ্যা যোগ আলয়, আ আর আ মিলে আ হইছে, গতিশীল করলো সন্ধি। আর এটা যদি আমি বলি যে আমি বিদ্যার জন্য আলয়ে যাচ্ছি, না বলে যদি বলি আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে বাক্যটা আরো গতিশীল হয়ে গেল না? এই হচ্ছে সন্ধি এবং সমাসের পার্থক্য, সংজ্ঞা এবং জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বুঝালাম। এখন বলো এই বেসিক পার্টটা বুঝছো কিনা? ওকে জিয়াদ, এটা তুই কোনো প্রশ্ন করলি? হ্যাঁ আচ্ছা, এইবার একটু আসো শুরু করা যাক। হ্যাঁ এইবার একটু আসো শুরু করি আমরা। তাহলে সন্ধি এবং সমাসের মূল পার্থক্য তো তোমরা বুঝে গেছো। এইবার আসো আরো বেসিকে যাই, আরো বেসিকে যাই। হ্যাঁ দেখো, এই যে একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করব, একটু খেয়াল করব, এই পার্টটা আমাদের হয়ে গেছে। একটু খেয়াল করব, এদের মাঝখানে একটা জিনিস আনি। দেখো না, বইতেই লিখতে হবে তাহলে ভালো বুঝতে পারবা। দেখো আমি তোমাদের আনি, এই শব্দটা এখানে আসে। হ্যাঁ বেসিক, ধরো আমি তোমাদেরকে লিখলাম সাহিত্য, সাহিত্য বিষয়ক, বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা। হুম এটাকে আমরা সহজে কিভাবে বলতে পারি? আমরা এটাকে বলতে পারি সাহিত্য সভা, এটা আমরা বলতে পারি না? দেখো এটা কিন্তু একত্রে হইছে। তার আগে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় যখন আমি, এটার কাজ কি? বাক্যটাকে এক শব্দে পরিণত করবে, তাই না? বা একাধিক পদকে এক পদে পরিণত করবে। একটু ঘটনাটা ভালো মতো বোঝার চেষ্টা করো। সাহিত্য বিষয়ক সভা হয়ে গেছে সাহিত্য সভা, তাহলে এটাই সমাসের কাজ, সংক্ষেপ করা বা সংক্ষেপণ করা, সংক্ষেপণ করা ই সমাসের কাজ। সমাজ লিখো না কিন্তু আবার কেউ, সমাসের কাজ। তাহলে একটু আমাকে বলো, একটু আমাকে বলো, এই কাজটা করতে আমাদের 5টা অংশ থাকে। হ্যাঁ এই যে সংক্ষেপণ, এই কাজটা করতে আমাদের পাঁচটা কি থাকে? 5টা অংশ থাকে, 5টা অংশ থাকে এই কাজের, এই ছোট করার কাজের জন্য আমাদের 5টা অংশ থাকে। একটু খেয়াল করো সেটা কোন 5টা অংশ। যে বড় অংশটা কে ছোট অংশে রূপান্তর করি আমরা, তো এই বড় অংশটাকে বলা হয় ব্যাস বাক্য। এই বড় অংশটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। হ্যাঁ কোন অংশ? এই পুরা বড় অংশটা, এই যে অ্যারো দিয়ে দিছি কিন্তু, এই পুরা বড় অংশটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। তো পরীক্ষার হলে তোমরা যে শুধু ব্যাস বাক্য পাবা তা না, তোমরা পাবা বিগ্রহ বাক্য। তোমরা কি পাবা? তোমরা এটা পরিবর্তে পাবা বিগ্রহ বাক্য। হ্যাঁ এটার পরিবর্তে পাবা সমাস বাক্য, সমাস বাক্য। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় বলে যে নিচের এই 8টা শব্দের মধ্যে যে কোনো 5টার বিগ্রহ বাক্য লেখো, তোমরা তো আওলায় যাবা। কিন্তু না, তোমার কাছে ব্যাস বাক্যই চাইছে, বা তোমার কাছে সমাস বাক্য যদি চাই তারপরও তোমার বুঝতে হবে যে তোমার কাছে ব্যাস বাক্যই চাওয়া হয়েছে। ঠিক আছে, সমাস বাক্য। ওকে এখন একটু দেখো, এই যে এই বড় অংশটা অর্থাৎ একাধিক পদ মিলে হয় ব্যাস বাক্য।
একাধিক পদ মিলে যখন একটা শব্দে পরিণত হয়, একটা পদে পরিণত হয়, সেই পদটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ। কেন সমস্ত নামটা দিছে দেখছো? কারণ সমস্ত পদগুলা মিলে এটা হইছে, এই কারণে এটার নাম হচ্ছে সমস্ত পদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। তার মানে এখানে সমাস নিষ্পন্ন, সমাস নিষ্পন্ন, হ্যাঁ, নিষ্পন্ন, বা আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। তার মানে আমরা দেখলাম যে এই বড় জিনিসটাকে ছোট জিনিসে পরিণত করার জন্য আমাদের যে পাঁচটা অংশ থাকে, এই পাঁচটা অংশের ভিতরে এক, এই পাঁচটা অংশের ভিতরে এক হচ্ছে ব্যাস বাক্য, দুই হচ্ছে সমস্ত পদ, সমস্যমান পদ, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, এগুলা। এবার একটু খেয়াল করো, ভালো মতো একটু খেয়াল করবা। এই যে ব্যাস বাক্যে কয়টা পদ আছে বলতো? এই যে একটা, হ্যাঁ, এই যে দুইটা এবং এই যে তিনটা, এই তিনটাকে আলাদা আলাদা ভাবে বলা হবে কি জানো? এই তিনটাকে আলাদা আলাদা ভাবে, অর্থাৎ এই সাহিত্য, এই যে সাহিত্য, এই যে বিষয়ক, হ্যাঁ, এই যে বিষয়ক, এই যে এইটা সভা, এদেরকে বলা হবে সমস্যমান পদ, সমস্যমান পদ। তার মানে এটা একটা সমস্যমান পদ। ব্যাস বাক্যে যে কয়টা পদ থাকুক না কেন প্রত্যেকটাই সমস্যমান পদ। আর এই যে এটাও সমস্যমান পদ, সমস্যমান পদ, এইটাও কি সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার অংশটা। প্রথমটা হচ্ছে ব্যাস বাক্য, দ্বিতীয়টা হচ্ছে সমস্ত পদ, তৃতীয়টা হচ্ছে সমস্যমান পদ। এবার একটু খেয়াল করো, আর দুইটা অংশ আছে ব্যাস বাক্যের প্রথমে। আচ্ছা, ব্যাস বাক্যটারে বাদ দিলাম। সবসময় মনে রাখবা সমস্ত পদ দুইটা পদ দিয়ে গঠিত হয়, দুইটা, যেই দুইটা পদ ব্যাস বাক্যে থাকে। হ্যাঁ, দেখো এই যে সাহিত্য, এই যে সাহিত্য, এই দেখো সভা, এই দেখো সভা। তার মানে এই যে সমস্ত পদটা দুইটা পদ দ্বারা গঠিত হয়। এই দুইটা পদের ভিতরে যে শুরুতে থাকে তাকে বলা হয় পূর্বপদ, যে পরে থাকে তাকে বলা হয় পরপদ। অর্থাৎ এইটা, এই যে এইটা, এইটা কি? এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, হ্যাঁ। আর এই যে এটা, এটাকে কি বলবো আমরা? পরপদ। যদি অনেকে পূর্বপদ পরপদ চিনতে পারে না, তারা আগে সমস্ত পদের দিকে তাকাবে। সমস্ত পদের প্রথম অংশটা পূর্বপদ, পরের অংশটা পরপদ। সব ক্ষেত্রে নাও হতে পারে, তবে আস্তে আস্তে আমরা জানবো। আপাতত বেসিক এটা, ঠিক আছে? আপাতত বেসিক হচ্ছে এটা, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তাহলে এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এই যে এখানে আসো, তাহলে সমাসের কয়টা অংশ থাকে বলতো? সমাসের, হ্যাঁ, অংশ কয়টা একটু বলো আমাকে, অংশ কয়টি? কয়টি? অ্যান্সার দিতে পারবা? হ্যাঁ, উল্টা পাল্টা তো কমেন্ট করেই দিতেছো, একটু বলো তো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। প্রথমটাকে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম সেটাকে ব্যাস বাক্য, ব্যাস বাক্য। এটার কিন্তু আরো নাম আছে, নোটে নামগুলা লিখবা। এরপরে কি? সমস্ত পদ, সমস্ত পদ। এরপরে কি বলতো? এরপরে হচ্ছে সমস্যমান পদ, সমস্যমান পদ, ঠিক আছে? এরপরে কি বলতো? পূর্বপদ, পূর্বপদ। আর লাস্টটা কি? পরপদ। ক্লিয়ার? এই পাঁচটা অংশকে একত্রে একটা নামে ডাকা হয়। এই পাঁচটা অংশকে একত্রে আবার আরেকটা নামে ডাকা হয়। কি নাম? চলো নামটা একটু জেনে নিই। এই পাঁচটা অংশকে, এই পাঁচটা অংশকে একত্রে বলা হয়, কি বলা হয় বলতো? একত্রে বলা হয় প্রতীতি। একত্রে কি বলা হয়? প্রতীতি। একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় প্রতীতি, ঠিক আছে? একত্রে প্রতীতি বলা হয়। তাহলে প্রশ্নটা যদি আসে যে প্রতীতি কিসের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত, কিসের সাথে সম্পর্কিত, সম্পর্কিত, তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? প্রতীতি হচ্ছে সমাসের সাথে সম্পর্কিত।
সমাসের। ওকে, এতটুকু বোঝা গেছে কিনা বলো? লাবিবা, ভেরি গুড। ওকে, ভেরি গুড লাবিবা, আসো। ক্লিয়ার হইছো না জিনিসটা? এইবার আমরা শুরু করে দেই, বুঝার চেষ্টা করি। এবার আমরা বুঝার চেষ্টা করি 9-10 এর বইটা একটু ভালো মতো, দেখবা সমাস অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, 70% শেষ। একটু আসো, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে দেখো, সমাসের মাধ্যমে কি হয়, নতুন শব্দ গঠিত হয়। এটা আমরা পড়বো এমসিকিউর জন্য, এটা আমরা পড়বো এমসিকিউর জন্য। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আমাদের তো এমসিকিউ নাই, আমাদের তো খালি কলেজের পরীক্ষা আছে, সলভ করে গেলে হয়। এরকম আসলে কইরো না, নিজেদের সাথে ধোঁকাবাজি করো না। তবে তোমাদের সাথে তোমরাই ধোঁকাবাজি করবা, জ্ঞান যত কম নিবা তখন, ঠিক আছে? তোমরা জানো আমিও খুব ডিটেইলে পড়াতে পছন্দ করি, এবং আমি যখন ডিটেইলে পড়াই ফেলি তখন আসলে আর পরবর্তীতে আর পড়া লাগে না। সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, এইভাবে ভাগ করার দরকার নেই, কারণ বাংলা তো সব সাবজেক্টে আছে। এভাবে ভাগ করো না, একটু মনোযোগ দিও, সময় নিয়ে ক্লাস করি। তোমাদের অনেক সময়, 2 ব্যাচের জন্যই অনেক সময়, তুমি একটু লেগে থাকো। দেখো, সাকসেসের কোনো শর্টকাট হয় না। একটু দেখো, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। এটা হচ্ছে ডেফিনেশন। তুমি অক্ষরপত্র বইতেও দেখো, 9-10 এর বইতেও দেখো, এটাই দেওয়া। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, ওরা কি বলছে, একটা প্রথম বাক্য দিছে, যেই বাক্যটা ধীর গতির, যেই বাক্যটা কি ধীর গতির। তোমাদের কাছে যাদের 9-10 এর বইটা আছে তারা এইসব কথাগুলা লিখবা। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, হ্যাঁ, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিলেন। তার মানে এখানে 3টা ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, 3 হচ্ছে এটা। বাক্যটা এতই ধীর গতির হয়েছে যেটা পড়তে আমাদের বেশি সময় লাগতেছে। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর কি হয়েছে, নির্দেশ দিয়েছে। এটা না বলে যদি আমরা বলি যে পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানো নির্দেশ দিছে, তো এই বাক্যটা প্রথম বাক্যের তুলনায়, প্রথম বাক্যের তুলনায়, তুলনায় কেমন বলতো? তুলনায় অনেক ফাস্ট না? অনেক ফাস্ট না? তাহলে ফাস্ট করলো কে? বাক্যকে ফাস্ট কে করে? বাক্যকে একটু আগে আমি তোমাদেরকে বুঝাইছি, বাক্যকে ফাস্ট করে সমাস। বাক্যকে ফাস্ট করে সমাস। করছে ফার্স্ট, কারণ এখান থেকে এই সমূহেরটা বাদ হয়ে গেছে, এখান থেকে সংক্রান্তটা বাদ হয়ে গেছে, এখান থেকে এই ও যোজকটা বাদ হয়ে গেছে। তাহলে একটু বুঝো, এগুলা যদি বাদ হয়ে যায়, এগুলা বাদ হয়ে কি হয়েছে, পদটা ছোট হয়ে গেছে না? এখানে 2টা আলাদা আলাদা পদ ছিল, এখানে কি হয়েছে, 2টা পদকে ছোট করে দিছে। 2টা পদকে কি করছে, ছোট করে দিছে। তাহলে এটা কিসের কাজ? সমাসের কাজ। একটু দেখো, প্রথম বাক্যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ পদগুলো, দ্বিতীয় বাক্যে যথাক্রমে কি হয়ে গেছে, এই সমূহেরটা বাদ হয়ে গেছে, সংক্রান্তটা বাদ হয়ে গেছে, ওটা বাদ হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষেপ প্রক্রিয়ার নাম সমাস। তার মানে এইটা হচ্ছে সমাসের এক্সিকিউশন, এটা হচ্ছে সমাসের এক্সিকিউশন। ওকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, ওরা এই জায়গায় কি বলছে, ওরা এই জায়গায় যে কথাটা বলছে, সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে। আমরা জেনে গেছি, মানে ছোট হওয়াটাকেই সমস্ত পদ বলে। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এটি কি সমস্ত পদ? সময়সূচি, এটা সমস্ত পদ। স্কুল কলেজ, এটা সমস্ত পদ। কারণ কি, এটা মিলনের পরে হইছে, এটা কি হইছে, মিলনের পর, মিলনের পর হয়েছে, তাই এগুলাকে বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই এর প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষের অংশের নাম পরপদ। তার মানে এই যে দেখো, এটা কি, এটা পূর্বপদ, আর এইটা কি, এটা পরপদ, এটা পরপদ। হ্যাঁ, ওরা উদাহরণ দিছে, তো আমরা তো এতটুকু শেষ করছি, আমরা আগায় আসছি, বুঝছি আমরা। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। যেসব শব্দ দিয়ে, তার মানে এখানে দেখো তো, আমি যদি বলি সময় সংক্রান্ত সূচি, সময়, একটু খেয়াল করো, হ্যাঁ, সংক্রান্ত কি সূচি, সূচি, এইটা একটু ভালো মতো খেয়াল করবো। এই ইজ ইকুয়াল টু কি, সময়সূচি, সময়সূচি। তাহলে সময়সূচিকে ব্যাখ্যা করা হইতেছে
কোন কোন পদ দিয়ে? এই একটা, এই দুইটা, এই তিনটা, এদেরকে একত্রে কি বলে? একত্রে বলা হয় ব্যাসবাক্য। একত্রে কি বলা হয়? ব্যাসবাক্য। কি বলছে? যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাদেরকে বলা হয় ব্যাসবাক্য। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাসবাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এই পাঠটুকু আমরা জানি। এছাড়াও দেখো, যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। তাহলে এই যে সমাসটা হইছে, কোন কোন পদ নিয়ে হইছে? এই একটা, এই দুইটা, এই তিনটা। ইন্ডিভিজুয়ালি এদেরকে বলা হয় সমস্ত পদ। ইন্ডিভিজুয়ালি এদেরকে বলা হয় সমস্ত পদ। হ্যাঁ, এদেরকে কি বলা হয়? সমস্ত পদ। তাহলে একটু খেয়াল করো, সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়, যেমন সময়সূচি। একত্রীকরণ আমরা পড়ছি না একটু আগে? আমরা কি পড়ছি? এক পদীকরণ। এক পদীকরণ পড়ছি না? তার মানে সমস্ত পদটা একটা শব্দ হিসেবে কাউন্ট করা হয়। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে। যেমন ধরো এই যে স্কুল কলেজ, কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা আলাদা করে লেখা হয়। যেমন দেখো পরীক্ষা নিয়ন্ত্রক, বাট এই পরীক্ষা নিয়ন্ত্রক আলাদাভাবে লিখছি, কিন্তু এদেরকে কিন্তু একটা পদ হিসেবেই কাউন্ট করব আমরা। এদেরকে কিন্তু একটা পদ হিসেবেই কাউন্ট করব। যেটা সামনে থাকবে সেটা পূর্বপদ, যেটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। বলো, বেসিক একদম ডান। এটা বেসিক, এটা জিরো বেসিক হয়েছে কিনা বলো? বাংলা সেকেন্ড এত ইজি? আসলে ইজি? হ্যাঁ, দেখো নর্মালি বাংলা টিচার কিরকম হয়ে জানো? আমি তোমাকে বলি, আমি তো কলেজে পড়ছি, কিন্তু আমাদের আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বাংলা ডিপার্টমেন্টটা খুব স্ট্রং ছিল। এবং আমার বই দেখলে দেখবা সেই 15 সালে লেখা বইগুলাই এখন আমি তোমাকে দেখা দেখা পড়ি, বা আমি ওইটা থেকেই পাঠ গ্রহণ করি। নর্মালি ব্যাকরণ টিচার যেরকম হয়, এই বইয়াই আজকে সমাস পড়াবো, সমাস খুল লেখ, আমি কইতেছি সমাস মানে এটা, সমাস মানে ওইটা, সমাসের প্রকারভেদ এটা, মানে নিজের জ্ঞান থেকে দেয়। তো আমি সবসময় এটা মনে করতাম যে নিজের জ্ঞান থেকে তো টিচার দিবেই, কিন্তু বইয়ের সাথে যদি সম্পর্কটা না করায় দেয় তাহলে তো পারবে না। আমিও তো নিজের জ্ঞান থেকেই তোমাদের এত কিছু লেখাইছি একটু আগে। হ্যাঁ, এত কিছু লেখাইছি না? তারপরে যে বইটাতে ফিরাই নিয়ে আসলাম তোমাদেরকে, এখন তো তোমরা ক্লিয়ার হয়েছে। এটা অনেকটা ওই যে কেমিস্ট্রিতে ধরো তোমাদেরকে আমি পড়াইতেছি কি, হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র, হ্যাঁ, অথবা পাউলির বর্জন নীতি। টিচাররা তো খুব ভালো মতো বুঝায় দেয়, এটা তো বইতেও আছে, কিন্তু বইটা খুললে আমরা আর পারি না কেন জানো? আমাদেরকে দেখায় দেওয়া হয় না যে এটা এই অংশে আছে, এটা ওই অংশে আছে। নাই, ভেক্টর তো আমরা কইরে উল্টায় ফেলাই। হ্যাঁ, আমরা নৌকাটারে টাইটানিক বানায় ফেলাই। হ্যাঁ, এমন স্পিড মারি যে একটানা সব থেকে কম টাইমে আমরা পারে পৌঁছে যাই। কিন্তু আসলে বইতে যখন আমাদের সূত্রের ডেরিভেশন গুলো দেওয়া থাকে তখন আমরা আর বুঝতে পারি না। এক্ষেত্রে ফিজিক্সে দেখবা ক খ গ হইতেছে, ঘ মিলতেছে না, ঘ বুঝতেই পারি না কি কোয়েশ্চেন চাইছে আমার কাছে। বইয়ের সাথে সম্পর্কটা প্রত্যেকটা সাবজেক্টে ইম্পর্টেন্ট। এবার আসো, যাই হোক টাইম ওয়েস্ট করলাম। এখন ওকে, ঠিক আছে জুয়েল, তাহলে আসো। এখন ঘটনাটা হচ্ছে, দেখো সমাস মূলত 4 প্রকার। হ্যাঁ, এখন আমরা প্রকার ভেদে চলে যাই। সমাস মূলত 4 প্রকার। এই ব্যাপারটা শুধুমাত্র 9-10 এর বইতে, যারা এসএসসি 23 ব্যাচ এবং 24 ব্যাচ তারাই পড়ছে সমাস আবার 4 প্রকার। কিন্তু এই ব্যাচের আগে যারা লেখাপড়া করছে না, আগে যারা পড়ছে তারা পড়ছে সমাস 6 প্রকার। সব পড়াইতেছি, দেখো সমাস 6 প্রকার। কিন্তু ইন্টারে ওঠার পর সমাস 9 প্রকারও হয়েছে, 10 প্রকারও হয়েছে। হ্যাঁ, সমাস 9 প্রকারও হয়েছে, 10 প্রকারও হয়েছে। ব্যাপারটা কিভাবে হয়েছে আমি তোমাদেরকে একটু বলি। দেখো কই, এই যে দেখো, ভালো মতো একটু খেয়াল করবা। হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করবা সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত 6 প্রকার।
হ্যাঁ, সমাস মূলত 4 প্রকার। হ্যাঁ, সমাস মূলত 4 প্রকার। এটা উল্টা হইছে, এটা পুরাণ বই অনুসারে আর এটা নতুন বই অনুসারে। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে। সমাস প্রধানত 6 প্রকার। এটা হচ্ছে আমাদের পূর্বের ব্যাকরণ অনুসারে, পূর্বের বেশি ছিল পূর্বের। আর বর্তমান ব্যাকরণের অনুসারে সমাসকে ধরছে আবার 4 প্রকার বর্তমানের অনুসারে। কেমনে ধরছে দেখো, এই যে প্রথমটা কি দেখো, দ্বন্দ্ব। হ্যাঁ, তারপরেটা কি কর্মধারয়, তারপরে কি তৎপুরুষ, তারপরে হচ্ছে বহুব্রীহি। কিন্তু আমরা কি পড়ছিলাম জানো, আমরা পড়ছিলাম দ্বন্দ্ব, তারপর পড়ছি দ্বিগু। বর্তমানে এটা কিন্তু আলাদা না, বর্তমানে এটা আলাদা নয়, আলাদা নয়। হ্যাঁ, বর্তমানে কি করছে ওরা, যে কর্মধারয়ের ভিতরে দ্বিগু সমাসটাকে দিছে, কর্মধারয়ের ভিতরে ওরা দ্বিগু সমাসটাকে দিছে। মূল ব্যাকরণ কিন্তু পরিবর্তন হয় নাই। এই কাহিনীগুলা হইছে যে এখন আমরা দ্বিগুকে আলাদা সমাস বলি না, এখন আমরা এটাকে বলি দ্বিগু কর্মধারয় সমাস। আর এখানে কি ছিল, এখানে দ্বিগু কিন্তু টোটালি আলাদা একটা সমাস ছিল। দেখো এরপরে কি, এরপরে হচ্ছে কর্মধারয় সমাস, এটা তো আছে। এরপরে কি তৎপুরুষ সমাস, এটাও তো আছে। এই দেখো অব্যয়ী ভাব সমাস, এটাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে। এটাকে বাদ দেওয়া হয়েছে। আর এই যে বহুব্রীহি, তো বহুব্রীহি আসি, তাহলে 6 ভাগে কিভাবে হয়েছে দেখছো, 6 ভাগ কিভাবে হয়েছে, যে এইটা আমরা আগে পড়ে আসছি। আর বর্তমানটা মূলত বলতে পারি আমরা 5 ভাগ, কারণ অব্যয়ী ভাব সমাসটাকে, অব্যয়ী ভাব সমাসটাকে বাদ দেওয়া হয়েছে, বাদ দেয়া হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে। বাট মূল ব্যাকরণে কোনো চেঞ্জ আসে নাই, মূল ব্যাকরণে কোনো চেঞ্জ আসে নাই। এইটাই হচ্ছে আমাদের বেসিকের একটু সমস্যা ছিল। তাহলে একটু বইতে ফিরে আসো, ওরা যে বলছে 4 প্রকার, এই 4 প্রকারের ভিতরে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয়ের ভিতরে আমাদের এই দ্বিগুটাকে ওরা অ্যাড করছে। আর এখান থেকে অব্যয়ী ভাবটা আমাদের এই বইটাতে নাই, অব্যয়ী ভাব এটা নাই। কিন্তু এছাড়াও সমাস আছে, এছাড়াও সমাস আছে, এই কয়টা ছাড়াও এগুলা হচ্ছে প্রধান সমাস। এগুলাকে আমরা বলি প্রধান সমাস, এগুলাকে আমরা বলি প্রধান সমাস। তার মানে যদি প্রধান সমাস থাকে, তোমরা বলতে পারো ভাই অপ্রধানও কি আছে? হ্যাঁ, অপ্রধানও আছে, অপ্রধান সমাসও আছে। এই অপ্রধান সমাস আবার কোনগুলা, যেমন প্রাদি সমাস, এটার নাম হয়তোবা তোমরা এসএসসি লেভেলে শুনো নাই। আবার আছে নিত্য সমাস, এইটার নামও তোমরা এসএসসি লেভেলে শোনো নাই। আবার অলুক সমাস আছে, হ্যাঁ, অলুক সমাস, অলুক সমাস, এই অলুক সমাসটাও আছে। অলুকের ভিতরে আবার 3 প্রকার আছে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। নিত্য সমাসের আবার প্রকারভেদ দেখি না, প্রাদি সমাসেরও প্রকারভেদ দেখি না। এইগুলা হচ্ছে অপ্রধান সমাস, যেটা আসলে ব্যাকরণে 9-10 এর বইতে পড়ানো হয় না। তো এই প্রত্যেকটা জিনিসই আমি তোমাদেরকে পড়াবো এখন, ওকে? দেখো, হ্যাঁ এটাই তো বলতেছি যে অক্ষরপত্র বইতে তো 6 প্রকার, তাহলে কি প্রধানত তো এই 6 প্রকারই, এই 6 প্রকারই প্রধানত। 9-10 এর বই অনুসারে এই 4 প্রকার। হ্যাঁ, 9-10 এর বই অনুসারে এই 4 প্রকার। এর বাইরেও কিছু অপ্রধান সমাস আছে, যেগুলো হচ্ছে এইটা, যেগুলো হচ্ছে এটা। ঠিক আছে, মোটে এখন প্রশ্নটা হচ্ছে তোমরা কয় প্রকার দিবা, তোমরা এটা দিবা। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অ্যান্সার, সবচেয়ে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। এই কারণে আগে আমি বেসিকটা ক্লিয়ার করাই দিই, তারপরে আসি। আগে আমি বেসিকটা ক্লিয়ার করাই দিই, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। দেখো বেসিকটা, হ্যাঁ একটু খেয়াল করো। এবার সমাসে কিছু কাহিনী আছে, কি কাহিনী একটু খেয়াল করো। তুমি চিনবা কিভাবে, তুমি চিনবা কিভাবে কোনটা কোন সমাস, এটা না প্রশ্ন? চেনার উপায় আছে, চেনার উপায় আছে। বা সমাসে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে পদের প্রাধান্যের ওপর। হ্যাঁ, পূর্বপদ একটু লেখো, পূর্ব পদ
ও পরপদের পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে, প্রাধান্যের উপর উপর একটু খেয়াল করো, উপর ভিত্তি করে, ভিত্তি করে, ভিত্তি করে সমাস চেনা যায়, সমাস চেনা যায়। এই কথাটা মনে রাখতে পারলে তোমরা সমাস সারা জীবন মানে তোমাদের মনে থাকবেই, তুমি ভুলবা না। কেমনে ব্যাপারটা একটু দেখো। সমাস কয় প্রকার? 6 প্রকার। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। ঠিক আছে? কিসের উপর ভিত্তি করে সমাস চিনতে পারবা? পূর্বপদ এবং পরপদ। আমি লিখতেছি, ধরো তোমাদেরকে যখন বলা হবে মা ও বাবা, মা ও বাবা, বলো তো মা ও বাবা মানে তো মা বাবা, মা বাবা, তাই না? আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম। এখন আমাকে বলো মা এবং বাবার ভিতরে এই যে এইটা হচ্ছে আমার পূর্বপদ, আগে আছে, এটা হচ্ছে আমার পরপদ। হ্যাঁ, এটা পূর্ব, এটা কি? এটা হচ্ছে পরপদ। তাহলে একটু আমাকে বলো, তুমি যদি মা বাবা তোমাকে বলা হয়, শব্দটা ধরো মা বাবা, এই শব্দটা তোমার মাথায় এখন বাজছে, তুমি মাকে বুঝবা না বাবাকে বুঝবা? বলো তো, নাকি দুইজনকেই বুঝবা? অবশ্যই তুমি দুইজনকে বুঝবা। তুমি মাকেও বুঝবা, বাবাকেও বুঝবা। আলাদাভাবে মা বা বাবাকে প্রাধান্য দেওয়ার তো ইস্যুটা আসতেছে না, দুইটাকে ইকুয়ালি আমার প্রাধান্য দিতে হইতেছে। তার মানে এখানে দেখো পূর্বপদকেও প্রাধান্য দিতে হচ্ছে। এখানে কি করতে হচ্ছে? পূর্বপদ ও পরপদ, পরপদ উভয়কেই কি করতে হচ্ছে? আমাকে উভয়কেই প্রাধান্য দিতে হচ্ছে, প্রাধান্য দিতে হচ্ছে, তাই না? দিতে হচ্ছে, তাই না? পূর্বপদ এবং পরপদ উভয়কেই আমার প্রাধান্য দিতে হচ্ছে। তাহলে এই সিচুয়েশনটাকে বা এই সমাসটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এই সমাসটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। তার মানে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পাবে বলতো? উভয় পদ, উভয় পদ প্রাধান্য পাবে, উভয় পদই প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসে। বলতো দ্বন্দ্ব মানে কি? এসএসসির বইতেই আছে, এই বইটাতেই আছে, এই যে এই বইটাতে আছে, চ্যাপ্টার নাম্বার 39। চ্যাপ্টার নাম্বার কত? 39। দেখো আরেকটু পড়াই, আরেকটু পড়াই, হ্যাঁ আরেকটু পড়াই। দেখো চ্যাপ্টার নাম্বার 39 এর দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলতো? দ্বন্দ্ব, এই শব্দের অর্থটা কি? দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি জানো? দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, দ্বন্দ্ব মানে মিলন। এই যে দ্বন্দ্ব মানে কি? মিলন। আর দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে সংঘাত, সংঘাত দুইটাই হয়। দ্বন্দ্ব মানে মিলনও হয়, দ্বন্দ্ব মানে সংঘাতও হয়। এখন বলতো এই দ্বন্দ্ব করতে হলে কয়জন লাগে, বা মিলন করতে হলে কয়জন লাগে? একটু ভালো মতো বলো। একা একা মিলন করা যায়? বলতো একা একা মিলন, একা একা মিলন বা সংঘাত কি সম্ভব? তুমি একা একা কি সংঘাত করতে পারবা? গ্যাঞ্জাম করতে পারবা? পারবা না। একা একা মিলন করতে পারবা? তুমি পারবা না। করতে হলে ন্যূনতম কয়জন লাগে বলতো? দুইজন। হ্যাঁ, একা একা তো পসিবল না। সংঘাত কি পসিবল না? পসিবল না। তাহলে কয়জন লাগবে? দুইজন লাগবে না? তাহলে সমাসে কোন দুইজন থাকে বলতো? সমাসের ক্ষেত্রে দুই ব্যক্তিকে, সমাস এর ক্ষেত্রে একজন হচ্ছে পূর্বপদ, একজন কি পূর্ব পদ, আরেকজনকে, আরেকজন হচ্ছে পরপদ। একজন হচ্ছে পূর্বপদ, আরেকজন পরপদ। তার মানে পূর্বপদ এবং পরপদ দুই পদই যদি লাগে বা প্রাধান্য পায় সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে মনে থাকবে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন বা সংঘাত, মিলন বা সংঘাত করাতে কয়জন লাগে? দুইজন লাগে। তাহলে দুই পদই প্রাধান্য পাচ্ছে। সিম্পল হিসাব, একেবারে সিম্পল হিসাব। ঠিক আছে, এবার একটু দেখো দ্বিগু, এইবার একটু দেখো দ্বিগু। হ্যাঁ, এই যে দ্বিগু, তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, এই যে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, হ্যাঁ একটু বলো তো, একটু বলো তো যে সমাসের দুই ব্যক্তি কে কে ছিল? প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি তাকে বলতেছি আমরা পূর্বপদ, হ্যাঁ, আর দ্বিতীয় ব্যক্তি তাকে বলতেছি আমরা পরপদ। তাকে কি বলতেছি? পরপদ। একটু ভালো মতো খেয়াল করে, এখনই শেষ করে দিব, বেসিকটা দিয়েই শেষ করে দিব যেহেতু আজকে জিরো বেসিক। হ্যাঁ, তাহলে একটু দেখো তো এই দ্বিগু সমাসে দ্বি অর্থ কি? এই দ্বি অর্থ কি বলতো? দ্বি অর্থ কি? দ্বি অর্থ দুই, দ্বি অর্থ দুই।
তাহলে কোন পদ প্রাধান্য পাবে এখানে? এখানে কোন পদ প্রাধান্য পাবে বলো তো? এখানে প্রাধান্য পাবে পরপদ। কারণ কি? নামের সাথে মিল দেখো, দ্বি মানে কি? দুই, তার মানে টেকনিকটা কি? দ্বিতীয় পদ প্রাধান্য পাবে। দ্বিতীয় পদ মানে কি? পরপদ। তৃতীয় পদ মানে কি? পরপদ। তার মানে এই জায়গায় পরপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে এইবার একটু এইদিকে আসো, এবার একটু এদিকে আসো, ভালো কথা। পরপদ যদি প্রাধান্য পায়, এটাকে আমি একটু দূরে সরাই দিই। হ্যাঁ, আচ্ছা, পরপদ প্রাধান্য পাইলো এই পুরো অংশে, সো এটা দ্বিগুর অংশ। এবার একটু আসো, এবার বলতেছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাস এখানে কোন পদ প্রাধান্য পাবে? এখানে কোন পদ প্রাধান্য পাবে একটু বলো তো। তোমরা কি বলতে পারবা কেউ? একটু বলো, আমি বুঝাই দেই, বলো। কর্ম, এই যে কর্ম আছে না, মানুষ কর্ম কার জন্য করে বলো তো? কর্ম অন্যের হয়ে করে না? অন্যের হয়ে করে না? কর্ম মানে ধরো চাকরি, হয়ে করে। ধরো আমি চাকরি কার হয়ে করতেছি? চিন্তা করো, আমি এফটির হয়ে চাকরি করতেছি। এফটির হয়ে চাকরি করতেছি না? এফটি মানে কি? অন্য। অন্য মানে কি বলতো? এখানে প্রথম জন, একজন, একজন হচ্ছে পূর্বপদ, একটু খেয়াল করো, পূর্বপদ। এবং অন্যজনকে, অন্যজন, অন্যজন মানে পর। হ্যাঁ, অন্যজন, অন্যজন মানে কি? পর। পর মানে কি? পরপদ। যেহেতু পরের জন্য আমরা কর্ম করি, তাহলে কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। পরপদ প্রাধান্য পাবে। এটা হচ্ছে বুঝার উপায়, এটা হচ্ছে একটা ফটকা নিয়ম, ঠিক আছে? এটা হলো বুঝার উপায়, পরপদ প্রাধান্য পাবে। তাহলে এখানে ফিরে আসো, কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পাইতেছে? পরপদ প্রাধান্য পাইতেছে। নামের সাথে কর্ম আছে, কর্ম করি অন্যের জন্য। এবার তৎ, তৎপুরুষ। তৎ শব্দের অর্থ কি বলতো? তৎ শব্দের অর্থ কি? তৎপুরুষ। হ্যাঁ, তৎপুরুষ, একটু দেখো তো, তৎপুরুষ। তৎ মানে কি? তার। তার মানে কি? তার কি আমার? তার মানে অপরজন না, বা অন্য কেউ না, অন্যজন। তাহলে অন্যজন মানে কি? অন্য পদ। তাহলে অন্য পদ মানে কি? পরপদ, পর, পরপদ। তাহলে তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পাইতেছে? তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পাইতেছে। এগুলো টেকনিক না বুঝার। তার মানে এটা হচ্ছে পরপদ প্রাধান্য পায়, ঠিক আছে? এবার একটু দেখো অব্যয়ী ভাব সমাস। অব্যয়ী, এই যে শুরুতে অ আছে না, অ, এই বর্ণটা বাংলায়, বাংলা বর্ণমালার প্রথম বর্ণ। তার মানে একমাত্র এই জায়গায় পূর্বপদ প্রাধান্য পাবে, একমাত্র এই জায়গায় পূর্বপদ প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে, একমাত্র এই জায়গায় পূর্বপদ প্রাধান্য পাবে। ক্লিয়ার? আর বহুব্রীহি মানেই দেখো বহু মানুষের, সে, সে না একজনের না আরেকজনের, এর দুইজনে হয় না, এর এর বহু মানুষ লাগে। হ্যাঁ, এর বহু মানুষ লাগে। তার মানে এই যে বহুব্রীহি, নামের সাথেই যেহেতু বহু আছে, তার মানে এ কারো না। এ কি? এ কারোর না, এ সবার, কারো একার না, একার না, এ সবার। যদি সবার হয় তাহলে কোন পদ প্রাধান্য পাচ্ছে? কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাবে না, কোনো পদ প্রাধান্য পাবে না। তাহলে এইবার বলো যে চেনার উপায় তুমি বুঝতে পারছো? দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবা? যে এইখানে এটা সমস্ত পদে উভয় পদই প্রাধান্য পাচ্ছে। দ্বিগু সমাসে কিভাবে বুঝবা যে এটা পরপদ প্রাধান্য পাচ্ছে? একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, ধরো চার রাস্তার সমাহার। ধরো আমি তোমাদেরকে বলতেছি, একটা একটা করে বলতেছি, ধরো চার, চার রাস্তার, চার রাস্তার কি? সমাহার, সমাহার। এটাকে আমরা কি বলি বলতো একসাথে? আমরা বলি না চৌরাস্তা? এই যে এখনই শেষ ক্লাসটা, দেখো চৌরাস্তা বলি না এটাকে আমরা? হ্যাঁ, এটা হচ্ছে দ্বিগু সমাস। এখন দেখো তো চৌরাস্তা, এই যে চৌরাস্তা, বলতো এখানে পূর্বপদ কোনটা? চৌ, এটা হচ্ছে পূর্বপদ, চৌ। আর এইটা কি? রাস্তা, এটা কি? পরপদ, তাই না? এটা পরপদ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পর, এটা হচ্ছে পরপদ। বলতো চৌরাস্তা বলতে তুমি চারকে বোঝো নাকি তুমি রাস্তাকে বোঝো? চৌরাস্তা বলতে কি বোঝো তুমি? চার না রাস্তা? একটু আমাকে বলো। তুমি অবশ্যই একটা রাস্তাকে বুঝো, যার চারটা মাথা আছে, মূলত একটা রাস্তা, তাই না? তার মানে এইভাবেই তো বোঝা যায় যেখানে পরপদ প্রাধান্য পাচ্ছে।
এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে, তার মানে এই পদটা এখানে প্রাধান্য পাচ্ছে না, এই পদটা প্রাধান্য পেল। তাহলে দেখছো যে দ্বিগু সমাসে কোন পদ প্রাধান্য পেল? দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পেল। একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এবার আসো ধরো কর্মধারয় সমাস। আমি বলতেছি নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল যে আকাশ, হ্যাঁ, নীল যে আকাশ। একটু বলো তো, নীল যে আকাশকে আমরা বলি কি? নীল আকাশ, নীল আকাশ। এখন খেয়াল করো, এই সমস্ত পদের দিকে তাকাও। এই সমস্ত পদটা তো দুইটা পদ নিয়ে গঠন হয়, আমরা জানি, একটা পূর্বপদ একটা পরপদ। তাহলে আগে যেটা আছে এটা হচ্ছে পূর্বপদ, হ্যাঁ, আর পরে যেটা আছে এটা হচ্ছে পরপদ, পরপদ। এবার আমাকে একটু বলো, হ্যাঁ, নীল আকাশ বলতে তোমার মাথায় কি নীল ঘুরে না আকাশ ঘুরে? তোমার মাথায় একটা আকাশ ঘুরে, যে আকাশের রংটা নীল। অবশ্যই নীল আকাশ বলতে তুমি আকাশের দিকে তাকাবা, তুমি নীল তো খুঁজে পাবা না নিচে, তাই না? তার মানে আকাশটাকে প্রাধান্য দেওয়া হইতেছে, তার মানে এই জায়গায় পরপদকেই কিন্তু প্রাধান্য দেওয়া হইতেছে। তাহলে এইটা গেল কি? এটা গেল কর্মধারয় সমাস। এটা হচ্ছে দ্বিগু, এটা হচ্ছে দ্বিগু। এখন অনেকের মধ্যে আসতে পারে, ভাই দ্বিগুতেও পরপদ প্রাধান্য পাইলো, কর্মধারাতেও পরপদ প্রাধান্য পাইলো, তৎপুরুষেও পরপদ প্রাধান্য পাইলো, বুঝবো কেমনে কোনটা কোনটা? আজকে তো আমি সেটা বুঝাইতেছি না, আজকে আমি নর্মালি বুঝাইতেছি পরপদ কেমনে প্রাধান্য পাই বুঝবা, আর পূর্বপদ কেমনে প্রাধান্য পাই বুঝবা। আচ্ছা, এটা তো গেল। এবার একটু দেখো, আরেকটা কি? তৎপুরুষ। ধরো তৎপুরুষ সমাস আমি যদি তোমাদেরকে বলি যে খেলার মাঠ, খেলার মাঠ ইজ ইকুয়াল টু খেলার মাঠ, খেলার মাঠ একই হয়, এটা খেলার মাঠ। ধরো তোমাকে আমি বললাম মামার বাড়ি, মামার বাড়ি ইজ ইকুয়াল টু মামা বাড়ি, মামা বাড়ি, হ্যাঁ, মামা বাড়ি। এই দুইটা দেখো, এই দুইটার দিকে একটু তাকাও। বলো তো খেলার মাঠ বলতে তুমি খেলার বুঝো না মাঠকে বুঝো? একটা মাঠকে বুঝো। তার মানে এইটা ছিল আমার পূর্বপদ, এটা ছিল আমার পরপদ। একটু বলো তো কোন পদকে প্রাধান্য দিছি আমি? পরপদ। মাঠ, মাঠ প্রাধান্য পাইল না, তার মানে এখানে পরপদ প্রাধান্য পেল, পরপদ প্রাধান্য পেল। এবার দেখো তো মামা বাড়ি বলতে কি মামাকে বুঝো না বাড়িকে বুঝো? মামার বাড়িতে তো মামা নাও থাকতে পারে, মামা ধরো গেছে গা পরপারে, অথবা ধরো মামা গেছে গা বিদেশ, কাতার গেছে গা। তাহলে এবার আমার একটু বলো তো কোন পদটাকে প্রাধান্য পেলে? এটা তো প্রথম পদ বা পূর্ব পদ, হ্যাঁ, আর এই অংশটা তো পরপদ। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেল না? পরপদের অর্থ প্রাধান্য পেল না? হ্যাঁ, কোন পরপদের অর্থই প্রাধান্য দিচ্ছি আমি এই জায়গায়। এবার একটু খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করে দেখো লাস্ট বহুব্রীহি, যেহেতু অব্যয়ী ভাবটা বাদ দিছে, সো এটা না বুঝাই আমি, যেহেতু 9-10 এর জিরো বেসিকে আছে, অব্যয়ী ভাবে আমি গেলাম না। আমি এবার তোমাকে বুঝাইতেছি, ধরো আমি তোমাদেরকে কি বুঝাইতেছি, ধরো নীলকণ্ঠ যার, এইটা বুঝাই, হ্যাঁ। ধরো নীলকণ্ঠ যার, অনেকে ধরতেই পারে না পূর্বপদকে প্রাধান্য দেওয়া হচ্ছে না পরপদকে। দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু নীলকণ্ঠ, নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ কাকে বলা হয়? তোমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছো তোমরা জানো, দেবতা শিবকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? দেবতা শিবকে বোঝানো হয়। তাহলে একটু খেয়াল করো, নীলকণ্ঠ, এটা হচ্ছে নীল হচ্ছে পূর্বপদ, আর কণ্ঠ হচ্ছে পরপদ, পরপদ। তাহলে নীলকণ্ঠ বলতে তো আমরা দেবতা শিবকে বুঝি না, আমরা নীলকে বুঝি না, আমরা কণ্ঠকে বুঝি, আমরা তো দেবতা শিবকে বুঝি। তাহলে পূর্বপদ প্রাধান্য পেল না, পরপদ প্রাধান্য পেল না, দেবতা শিবকে প্রাধান্য দেওয়া হলো। তাহলে কোন পদ প্রাধান্য পাইছে এই জায়গায়? যেহেতু পূর্বপদ প্রাধান্য পায় নাই, পরপদ প্রাধান্য পায় নাই, অর্থাৎ কোন পদই প্রাধান্য পায় নাই, কোন পদই প্রাধান্য পায়নি। তাহলে এই ধরনের সিচুয়েশনকে বলা হয় বহুব্রীহি সমাস। এই ধরনের সিচুয়েশনকে বলা হয় বহুব্রীহি সমাস। জিরো বেসিক বুঝছো কিনা একটু বলো। আমার জন্য এ প্লাস কে পাইছে? জেরিন, আমার জন্য কি এ প্লাস পাইছো? তুমি তোমার জন্য পাইছো, তুমি তোমার জন্য পাইছো, তুমি কষ্ট করছো, তুমি পাইছো, আমি তো উছিলা মাত্র। আচ্ছা,
হ্যাঁ, বহুব্রীহি মানে অন্য পদ। হ্যাঁ, অন্য পদ বললে হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে এই যে জিরো বেসিকের ভিতরে একটু দেখো যে দ্বন্দ্ব সমাস, এখানে দেখো একটু, এখানে একটা ভার্সিটি ভার্সিটি এমসিকিউ, জিরো বেসিক থেকে যে ভার্সিটি এমসিকিউ গুলো আসে সেগুলো একটু পড়া দেখো। সেগুলো কি? এই যে দেখো যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসে কোনো পদই প্রাধান্য পায় না। তার মানে দ্বন্দ্ব এবং বহুব্রীহির ভিতরে সম্পর্কটা কি? দ্বন্দ্ব এবং বহুব্রীহির ভিতরে সম্পর্কটা হচ্ছে বিপরীত। সম্পর্কটা কেমন? ওরা বিপরীত সম্পর্ক। কারণ এখানে দুইটাই প্রাধান্য পায়, ওখানে দুইটার একটাও প্রাধান্য পায় না। আবার দেখো দ্বিগু কর্মধারায় তৎপুরুষ, এখানে পরপদ প্রাধান্য পায়। তাহলে দ্বিগু কর্মধারা এবং তৎপুরুষের বিপরীত সমাসটার নাম কি? বিপরীত সমাসটার নাম অব্যয়ীভাব। কেন? কারণ দ্বন্দ্ব দ্বিগু কর্মধারায় পরপদ প্রাধান্য পায়। পরপদের বিপরীত পদ কোনটা? পূর্বপদ। তাহলে পূর্বপদ কোন সমাসে হয়? পূর্বপদ অব্যয়ীভাব সমাসে হয়। তার মানে এই তিনটার বিপরীত কোনটা? এই তিনটার বিপরীত হচ্ছে অব্যয়ীভাব। তার মানে দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি সমাস। আবার অব্যয়ীভাব সমাসের আবার বহুব্রীহি সমাসের বিপরীত হচ্ছে দ্বন্দ্ব সমাস। আরেকটা কি? কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদ আর বহুব্রীহি সমাসে কোনো পদই প্রাধান্য পায় না। এই যে এমসিকিউ, এই এমসিকিউ করবা এমসিকিউ এর জন্য। এবার বলো, এই যে জিরো বেসিক হইছে, যে সমাস একটা পারিভাষিক শব্দ, কেন? কারণ এটা আমাদের ভাষার শব্দ না। সমাস ব্যাকরণের শব্দ তত্ত্বে বা মরফোলজিতে আলোচনা করা হয় বা রূপ তত্ত্বে আলোচনা করা হয়। সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় আসছে। সব সংস্কৃত শব্দ। সমাসকে ভাঙলে সমযোগ অসযোগ অ পাবা। সমাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। কেন? কারণ সমাসের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, অ্যাকচুয়াল অর্থ তো মিলন, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মিলন। তাহলে মিলনের বিপরীত কি? বিচ্ছেদ। তাহলে সমাসের বিপরীত শব্দ কি হবে? বিচ্ছেদ বা বিগ্রহ মানেও বিচ্ছেদ। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, সংগ্রহ, একপদীকরণ, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ যেহেতু মিলন, তাই এর বিপরীত হবে বিচ্ছেদ বা বিগ্রহ। একইভাবে আমরা আগে পড়েছি সন্ধি শব্দের অর্থ যেহেতু মিলন, তাই সন্ধির বিপরীতও কিন্তু বিচ্ছেদ। সমাসের অর্থ মিলন, সন্ধির অর্থ মিলন। তবে মনে রাখবেন, সন্ধিতে ধ্বনির মিলন হয় আর সমাসে হয় পদের মিলন। এই প্রত্যেকটা জিনিস আমি পড়াই ফেলছি, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে পড়াই ফেলছি। এখন আজকের জিরো বেসিক নিয়ে কারোর কোনো সমস্যা আছে? একটু বলো তো। কালকে আমরা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং কর্মধারয়ের তিনটা ভালো মতো পড়বো। বলো জিরো বেসিক বুঝতে পারছো কিনা? ব্যাকরণ বই কখনো ফেলতে হয় না, বুঝছো? ব্যাকরণ বই কখনো ফেলতে হয় না, যে কোনো ব্যাকরণ বই কখনো ফেলতে হয় না। এই যে তোমাদের কত কিছু যে পড়াবো, বাবা রে বাবা। একজন বলছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। এই নাও অব্যয়ীভাব সমাসের উদাহরণ। বলছে কি? আমরণ, আমরণ মানে কি? মরণ পর্যন্ত। জেলার ক্ষুদ্র, উপজেলা। জেলার ক্ষুদ্র বলতে কি বোঝায়? উপজেলা, উপজেলা। ঠিক আছে, জেলার ক্ষুদ্র। তার মানে এই যে জেলা, দেখো এই যে জেলা, এটাই তো পূর্বপদ, তাই না? এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা বুঝবো, সব বুঝবো, যেখানে আহ পূর্বপদের অর্থ প্রকাশ পায়। একটি অব্যয় এবং পরপদ বিশেষ্য থাকে। তো ইজি, ভেরি ইজি। আসো আমরা নেক্সট ক্লাসে শিখে ফেলবো। তাহলে এই গেল আমাদের পড়াটা। কারোর তো কোনো সব ডান? ওকে, ডান। তাহলে জিরো বেসিক ডান। আমরা নেক্সট ক্লাসে ফিরে আসবো। হ্যাঁ, সুন্দর মতোই বুঝাইবো, সুন্দর মতোই। ব্যাকরণ নিয়ে কোনো ভয় থাকবে না, কারণ আমি তো বইয়ের সাথে নিজের যতটুকু জ্ঞান আছে তা বুঝাইছো, কোনো ভয় থাকবে না। আর বই যাদের নাই কেনার দরকারও নেই। হ্যাঁ, বই যাদের নাই কেনার দরকারও নেই। তো যারা পিডিএফ পড়ে অভ্যস্ত তাদের এই এই জিনিসগুলা আমি প্রোভাইড করে দেবো না তোমাদেরকে।
ওদের টাকা খরচ করার কোনো মানে হয় না। ঠিক আছে, এই যে এগুলা আমি সেভ দিয়ে রাখলাম। আজকে পিডিএফ তাহলে কি লাগবে? আজকের পিডিএফ তো দরকার নেই, আমরা একেবারে আপলোড দিব কালকে, তাইলে এটা পড়ানো শেষ হইলে। আর সমাসের নোট একবারে আপলোড দিবা, এক্সপোর্ট পিডিএফ সমাস, ডান। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।